আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনাম। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের বাঁচা মরার লড়াইয়ে টসে হেরে ব্যাটিংয়ে ভারত, তাসকিনের পরিবর্তে টাইগার একাদশে জাকের আলী। দিল্লিতে হাসিনা মোদি শীর্ষ বৈঠকে তিস্তা চুক্তি নিয়ে আলোচনায় অগ্রগতি, অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা উন্নয়নে 10 সমঝোতা চুক্তি সই। বরগুনার আমতলীর হলদিয়া এলাকায় মাইক্রোবাস খালে পড়ে 11 জন নিহত, বরযাত্রীবাহী গাড়িটি সেতু ভেঙে দুর্ঘটনায়। এমপি আনার হত্যায় সাইদুল করিম মিন্টুকে আবারও রিমান্ডে নেবে ডিবি, ডিএনএ সংগ্রহে আজিম কন্যাকে কলকাতায় ডেকেছে গোয়েন্দারা। এবং প্রকৃতি রক্ষা ও সবুজায়নে প্রবাসীদের এক হয়ে কাজ করার আহ্বান, সচেতনতা ও কার্যকর উদ্যোগে গুরুত্বারোপ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছি পুরো সংবাদে এবং শুরুতেই নিউ কেয়ার টি-20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেট আপডেট। টি-20 বিশ্বকাপে তানজিম সাকিবের একটি বলে ভারতের অন্যতম খেলোয়াড় স্টার আইকন বিরাট কোহলি আউট হয়েছেন 28 বলে 37 রান করে। এখানে দেখতেই পাচ্ছেন উচ্ছ্বাস, এখানে হাজারো মানুষ জড়ো হয়েছে বাংলাদেশ ভারতের খেলা দেখতে। খেলার স্কোর 71 রানে 2 উইকেট, ভারত 8 ওভার 1 বল শেষে। এখানে আমি একটু দর্শকদের সাথে কথা বলবো তাদের উচ্ছ্বাসের বিষয়ে। আপনি তো বাংলাদেশের খেলা দেখছেন, কি মনে হয়? আমি তো জেতার ব্যাপারে কনফিডেন্ট, একটু টেন্স ছিলাম, বাট কোহলি আউট হয়ে গেছে, এখন কনফিডেন্স আরো বেড়ে গেছে। আর ব্যাটিংয়ে আমার মনে হয় লিটনের কাছ থেকে একটা বড় ইনিংস ডিউ আছে, আজকে লিটন সেই ইনিংসটা খেলবে। কিন্তু ভারতের স্ট্রাইক রেট তো অনেক এগিয়ে আছে। সমস্যা নেই, এটা হাই স্কোরিং ম্যাচ হতে পারে, 170 180 করতে পারে। 180 হলে একটু ডিফিকাল্ট হবে, বাট আমি 170 পর্যন্ত হলে অনেক আশাবাদী বাংলা। আমরা যে জিনিসটা দেখছি যে উদীয়মান তরুণ খেলোয়াড়দের কাছ থেকে আসলে আমরা ততটা ভালো পারফরমেন্স পাচ্ছি না। এই জন্য আপনি কি মনে করেন যে ম্যাচ জেতাটা খুব টাফ হবে? আমাদের বোলিং কিন্তু ভালো পারফর্ম করছে, নতুনরা রিশাদ ভালো পারফর্ম করছে, সাকিব ভালো পারফর্ম করছে। সমস্যা হচ্ছে আমাদের ব্যাটিংয়ে। আমাদের টপ অর্ডার যদি আজকে ভালো করে, আমি মনে করি আমরা জিতে যাবো ইনশাআল্লাহ। আপনি টপ অর্ডারের কাদের কাছ থেকে প্রত্যাশা করেন? আজকে তো অবশ্যই তামিম জুনিয়র এবং লিটনকে ভালো ইনিংস খেলতে হবে। লিটনের কাছে অনেক দিন ধরে একটা ভালো ইনিংস, লম্বা ইনিংস ডিউ হয়ে আছে। আজকে লিটন সেটা পারফর্ম করবে বলে বিশ্বাস করি। ধন্যবাদ আপনাকে। নবনীতা, এই ছিল আসলে টিএসসির পরিস্থিতি। এখানে বেশ একটা উত্তেজনাকর ভাবেই আসলে বাংলাদেশ এবং ভারতের খেলা উপভোগ করছেন দর্শকরা। ইফতেখার, ধন্যবাদ আপনাকে। আপনি টিএসসি থেকে জানাচ্ছিলেন সমর্থকদের উচ্ছ্বাস। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে গেলে অবশ্যই লক্ষ্যে পৌঁছানো সম্ভব। আর নরেন্দ্র মোদী বলেছেন, তিস্তার পানি বন্টন নিয়ে আলোচনা হয়েছে। এ নিয়ে ভারতের একটি দল শিগগিরই বাংলাদেশে যাবে। নয়াদিল্লিতে দুই প্রধানমন্ত্রীর বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন। বৈঠকে অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা এগিয়ে নিতে প্রযুক্তিগত অংশীদারিত্ব, সমুদ্র অর্থনীতি, স্বাস্থ্য ও ওষুধের ক্ষেত্রে সহযোগিতা, রেল যোগাযোগ এবং দুর্যোগ ব্যবস্থাপনা সহ 10টি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও ভারত। নীলাদ্রি শেখর জানাচ্ছেন। টানা তৃতীয়বার নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এটি কোনো দেশের সরকার প্রধানের প্রথম সফর। প্রতিবেশী দেশ ভারত সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লির হায়দ্রাবাদ হাউসে পৌঁছলে নরেন্দ্র মোদী তাকে স্বাগত জানান। সেখানে দুই দেশের দুই প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক হয়। দ্বিপাক্ষিক বৈঠক শেষ করে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নতুন পুরনো মিলিয়ে 10টি সমঝোতা স্মারক সই ও নবায়ন হয়েছে। দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতাকে এগিয়ে নিতে প্রযুক্তিগত অংশীদারিত্ব, সমুদ্র অর্থনীতিতে সহযোগিতা, স্বাস্থ্য ও ওষুধ ক্ষেত্রে সহযোগিতা, দুই দেশের রেল যোগাযোগ বাড়ানোসহ মৎস্য ও দুর্যোগ ব্যবস্থাপনায় সমঝোতা স্মারক সই হয়েছে। এরপর যৌথ সংবাদ সম্মেলন করেন দুই প্রধানমন্ত্রী। हमने 1996 के गंगा रिवर ट्रीटी के रिन्यूअल के लिए टेक्निकल स्तर पर बातचीत शुरू करने का निर्णय लिया है। बांग्लादेश में तीस्ता नदी के संरक्षण एवं प्रबंधन पर बातचीत के लिए शीघ्र ही एक टेक्निकल टीम बांग्लादेश का दौरा करेगी। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করতে রূপকল্প ঘোষণা করেছে দুই দেশ। বিকশিত ভারত, বিকশিত ভারত 2047
এই যে সিদ্ধান্তটা ভারত নিয়েছে, আমি মনে করি যে আমাদের দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে আমাদের কর্মপদ্ধতি নির্দিষ্ট করে আমরা যদি এগিয়ে যাই, অবশ্যই এই সুনির্দিষ্ট লক্ষ্য আমরা অর্জন করতে সক্ষম হব। ভবিষ্যতে আমাদের দুই দেশের জনগণের ভাগ্য পরিবর্তনে এবং দারিদ্র্য বিমোচন করে উন্নত সমৃদ্ধ জাতি হিসেবে গড়ে তোলার একটা সুযোগ আমরা পাব। এর আগে শনিবার সকালে রাষ্ট্রপতি ভবনে পৌঁছলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান। সেখানে ভারতীয় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল শেখ হাসিনাকে গার্ড অফ অনার প্রদান করে। প্রধানমন্ত্রী গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। রাষ্ট্রপতি ভবনের আনুষ্ঠানিকতা শেষ করে ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই। বরগুনার আমতলী উপজেলার হলদিয়া বাজারের একটি সেতু ভেঙে বরযাত্রীবাহী একটি মাইক্রোবাস খালে পড়ে নারী ও শিশুসহ 11 জন নিহত এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে। শনিবার দুপুরের দিকে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, মাদারীপুর থেকে বরযাত্রী বহনকারী মাইক্রোবাসটি হলদিয়া থেকে আমতলী আসার পথে দুর্ঘটনার কবলে পড়ে। ফায়ার সার্ভিস, স্থানীয় প্রশাসন এবং বাসিন্দারা খালে ডুবে যাওয়া গাড়ি এবং নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে কাজ করছেন। এমপি আনার হত্যা ঘটনায় গ্রেফতার আওয়ামী লীগ নেতা সাইদুল করিম মিন্টুকে আবারও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে ডিবি। ডিএনএ নমুনা সংগ্রহের জন্য হাইকমিশনের মাধ্যমে এমপি আনারের মেয়েসহ স্বজনদের কলকাতায় ডেকেছেন গোয়েন্দারা। এনামুল কবির রূপম জানাচ্ছেন। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়ে 8 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছিল ঢাকার গোয়েন্দারা। কিন্তু 3 দিনের মাথায় হঠাৎ করেই তাকে আদালতে পাঠায় ডিবি। আদালতকে জানানো হয় এখন তাকে রিমান্ডে রাখার প্রয়োজন নেই। স্বীকারোক্তি দিতে চাইলেই কেবল রিমান্ড শেষ হওয়ার আগেই কোনো আসামিকে আদালতে আনেন তদন্তকারীরা। কেন 3 দিন পরই আদালতে নেওয়া হলো, চ্যানেল আইকে সে বিষয়টি স্পষ্ট করেছেন ডিবি প্রধান। ইনভেস্টিগেশন অফিসার তার যে তথ্যগুলি জানা দরকার সে হয়তো প্রাথমিকভাবে সেগুলি পেয়ে গেছে। আরও হয়তো তাকে যাচাই বাছাই করতে হবে, অন্যান্য আসামির সাথে কথা বলে যদি সে প্রয়োজন মনে করে যে তার আরও তথ্যের দরকার, সেক্ষেত্রে সে আদালতের অনুমতি নিয়ে তো সে তাকে আবারও আনার তার সুযোগ আছে। সেক্ষেত্রে আমি মনে করি সে আইনের কোনো ব্যত্যয় করে নাই। ডিএনএ নমুনা দিতে এমপি আজিম কন্যা ডরিনের কলকাতা যেতে কেন বিলম্ব হচ্ছে তা জানান ডিএমপির এডিশনাল কমিশনার। ডেকেছে যাওয়ার জন্য, সেখানে হয়তো ডিএনএ টেস্ট করার জন্য। আমিও আজকেও খোঁজ নিলাম, তারা যাওয়ার কথা, কিন্তু শারীরিকভাবে অসুস্থ থাকায় ভিকটিমের কন্যা এবং তার ভাই তারা যেতে পারছে না। তারা হয়তো শীঘ্রই যাবে এবং তাদের ডিএনএ টেস্টের জন্য তারা ডেকেছে। আরও সন্দেহভাজন গ্রেপ্তারের চেষ্টা চলছে বলছে ডিবি। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। সারা দেশে হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সাপের অ্যান্টিভেনম মজুদ আছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, রাসেলস ভাইপার নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সারা দেশের স্বাস্থ্যকেন্দ্রগুলোর সঙ্গে ভার্চুয়াল মিটিংয়ে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। সবাইকে সতর্কভাবে ক্ষেত খামারে কাজ করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। জানাতুল বাকি একেকার রিপোর্ট। সম্প্রতি দেশে বিষধর সাপ রাসেলস ভাইপারের উপদ্রব বেড়ে যাওয়ায় আতঙ্ক ছড়িয়েছে মানুষের মধ্যে। এ অবস্থায় সচেতনতা বাড়ানো এবং উপজেলা পর্যায় পর্যন্ত অ্যান্টিভেনম সরবরাহ পরিস্থিতি জানতে শনিবার সকালে ভার্চুয়ালি মিটিং করে নির্দেশনা দেন স্বাস্থ্যমন্ত্রী। বিষাক্ত সাপে কাটলে বাঁচার পথ একটাই, তা হলো দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া। দংশনের পর কারো পরামর্শে উজা ঝাড়ফুঁকের নামে সময় নষ্ট না করে সোজা রোগীকে নিয়ে নিকটবর্তী সরকারি হাসপাতালে যেতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, সাপের কামড়ে আক্রান্তদের প্রাণ বাঁচাতে সময়মতো অ্যান্টিভেনম দেয়া জরুরি। এ বিষয়ে করণীয় নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার প্রশিক্ষণ হয়। রাসেল ভাইপারের যে ভেনম কম্পোজিশন অফ ইন্ডিয়া এন্ড ভেনম কম্পোজিশন রাসেল ভাইপার বাংলাদেশ আলাদা, ভেরি ইন্টারেস্টিং। এবং সেটা বলছে যে 27 পজিশন অফ 11 প্রোটিমিক্স এর ডিফারেন্স। রাসেলস ভাইপারের উপদ্রব নিয়ে জনমনে ভীতি কাজ করছে উল্লেখ করে বিশেষজ্ঞরা বলছেন, ফসলের মাঠে কাজ করার সময় সতর্কতা অবলম্বন করতে হবে। রাসেলস ভাইপার সহ
কোনো সাপই নিজ থেকে দংশন করে না, কেবল উত্ত্যক্ত করলে নিজ রক্ষার্থে দংশন করে। তেরে এসে দংশন করার প্রশ্নই আসে না। চন্দ্রপোড়া সাপ যেসব জায়গায় পাওয়া যাচ্ছে, বিশেষ করে কৃষিকাজে সাবধানতা অবলম্বন করুন। কর্মস্থলে সাপ আছে কিনা দেখে নিন। এরা প্রকৃতির সাথে মিশে থাকে, সম্ভব হলে বুট পরুন। দিনের বেলা এরা খাবারের খোঁজে সচল থাকে। দুর্ভাগ্যবশত কাউকে যদি দংশন করে, তাহলে দয়া করে গিট দেবেন না। অঙ্গটা অচল করে অতি দ্রুত নিকটবর্তী উপজেলা, জেলা কিংবা মেডিকেল কলেজ হাসপাতালে যাবেন। তাদের মতে সচেতনতা বাড়ানোর পাশাপাশি কৃষকদের মাঠের কাজের সময় বুট পরা, হাতে লাঠি রাখা, রাতের বেলায় টর্চ ব্যবহার করতে হবে। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাসেলস ভাইপার বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন 2012-এর 6-1 ধারা অনুযায়ী সংরক্ষিত প্রাণী। রাসেলস ভাইপার ইঁদুর খেয়ে যেমন ফসল রক্ষা করে, তেমনি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সাপের বিষ থেকে অনেক জীবন রক্ষাকারী ওষুধ তৈরি হয়। সাপ মারা দণ্ডনীয় অপরাধ, তাই সাপ মারা থেকে বিরত থাকা এবং সাপ উদ্ধার করতে প্রয়োজনে জাতীয় হেল্পলাইন 333 নম্বরে কল করে বা নিকটস্থ বন বিভাগের অফিসকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে। দেশের প্রকৃতি রক্ষা ও সবুজায়নে প্রবাসীদেরও এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। যুক্তরাষ্ট্রের টেক্সাসে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ হিউস্টনের বাংলাদেশ আমেরিকান সেন্টার পরিদর্শন ও মতবিনিময় সভায় এই আহ্বান জানান তিনি। সে সময় ধরিত্রী রক্ষায় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে পরিবেশ প্রতিবেশ রক্ষায় কার্যকর উদ্যোগে গুরুত্ব আরোপ করেন বিশিষ্টজনেরা। আলিমাল রাজি জানাচ্ছেন। সভ্যতা যেমন এগুচ্ছে, তেমনই পাল্লা দিয়ে বাড়ছে প্রাণ প্রকৃতি ধ্বংস। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে হুমকিতে পুরো সভ্যতা। এমন বাস্তবতায় ভবিষ্যতের বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে প্রয়োজন কার্যকর উদ্যোগ। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে যুক্তরাষ্ট্রের টেক্সাসে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ হিউস্টনের বাংলাদেশ আমেরিকান সেন্টার পরিদর্শন করেন প্রকৃতি বন্ধু প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। সে সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট রন্ধনশিল্পী কেকা ফেরদৌসি এবং সংগঠনের নেতৃবৃন্দরা। পরে আলোচনায় অংশ নেন অতিথিরা। তো প্রকৃতি নিয়ে সবাইকে সচেতন করতে গিয়ে যে ওর যে মানে এত বড় একটা প্রচেষ্টা, এই এপেক্সে যেতে হলে তো একটা মানে বিশাল একটা স্টেজ দিয়ে পার হতে হয়। As an individual, Mr. Mukit Mojumdar Babu possesses strong ethical values and sense of responsibility for his family, workplace, society and country, every corner of the country, and to involve people from all walks of life, conservation. He formed Prakriti or Jivan Club. এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আপনাদের জন্য যে বাংলাদেশের বাইরে এত বড় একটা বাংলাদেশ অ্যাসোসিয়েশন 2 বছর পরে কমপ্লিট হয়ে গেল। আমার মনে হয় এটা অনেক একটা ভালো একটা কি বলবো একটা আমাদের বাংলাদেশি মানুষের জন্য একটা ভালো আর কি বলবো আমরা যে আমাদের আর কি বলতে পারবো যে একটা ভালো অনেক বড় একটা কাজ করেছেন, একটা নমুনা একটা স্থাপন করতে পেরেছেন। প্রবাসীদের স্বদেশপ্রেম ও দায়িত্ববোধ প্রশংসনীয় উল্লেখ করে জলবায়ু অভিঘাত মোকাবেলা ও অভিযোজন নিশ্চিতে সময়োপযোগী উদ্যোগে গুরুত্বারোপ করেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চেয়ারম্যান। যেই বাংলাদেশ আমাকে এত কিছু দিল, সেই বাংলাদেশের প্রতি কিন্তু আমার একটা কৃতজ্ঞতা বোধ, দায়িত্ববোধ থেকে আমার এই কাজটি শুরু। বাংলাদেশটা আমাদের সবার। এই বাংলাদেশকে কিন্তু আমরা যদি ভালো না রাখি, আমাদের পরবর্তী প্রজন্ম থাকবে না। এটা কিন্তু ভাবতে হবে এবং এই ভাবাটা কিন্তু সবার মধ্যে ছড়াই দিতে হবে এবং যখন সবার মধ্যে আমরা এই জিনিসটা ছড়াতে পারবো, তখনই কিন্তু এই ইমোশনাল ভ্যালুটা যেটা সবার মাঝে জাগানো দরকার, তাহলে কিন্তু আমাদের দেশটা ভালো থাকবে। মানে এইখানে যারা আছেন তারাই উপকৃত হবেন না, কিংবা তাদের ছেলেমেয়েরাই উপকৃত হবেন না, বাংলাদেশও কিন্তু উপকৃত হবে। কারণ এখানে কিন্তু নলেজ ট্রান্সফারের একটা ব্যাপার আসছে। কিন্তু যখনই আমরা হাতে হাত মেলাবো, তখনই আমরা ভালো থাকবো,
আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে, বাংলাদেশটা ভালো থাকবে। আলিমাল রাজি, চ্যানেল আই। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছি খানিকক্ষণের বিরতি। আর বিরতির পর আমন্ত্রণ আরও একবার আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। গাজার আরেকটি নিরাপদ অঞ্চল আল মাওয়াসি শরণার্থী শিবিরের তাঁবুতে ইসরায়েলি হামলায় 25 ফিলিস্তিনি নিহত এবং অন্তত 50 জন আহত হয়েছে। তবে ইসরায়েল এই হামলার দায় অস্বীকার করে বলছে, মাওয়াসি শরণার্থী শিবিরে হামলার কোনো তথ্য প্রমাণ নেই। শরণার্থী শিবিরের এক প্রত্যক্ষদর্শী বলেছেন, 2টি ট্যাঙ্ক পাহাড়ের চূড়া থেকে তাঁবুতে গোলাবর্ষণ করেছে। এ নিয়ে 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 45 জনে। এ বিষয়ে WHO বলছে, গাজার নিরাপদ অঞ্চলগুলোতেও ইসরায়েলি হামলায় হতাহতের সংখ্যা বাড়ছে। এতে স্বাস্থ্যসেবা একেবারেই ভেঙে পড়েছে। 7ই অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় 37,431 ফিলিস্তিনি নিহত হয়েছে। এবারে কৃষি সংবাদ। নোয়াখালীতে বাড়তি লাভের আশায় মাছের রং মিশিয়ে বিক্রি করছে ব্যবসায়ীরা। পচা বাসি মাছে তাজা ভাব আনতে এমন ধোঁকাবাজি করছে তারা। মাছে কেমিক্যাল ব্যবহারে উদ্বিগ্ন ক্রেতারা। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। জলবায়ুর ঝুঁকি মোকাবেলায় এশীয় দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর তাগিদ দিয়েছেন বাংলাদেশ ও কম্বোডিয়ার শ্রমিক নেতৃবৃন্দ। রাজধানীতে ওশি ফাউন্ডেশনের আয়োজনে জলবায়ু ঝুঁকি নিরসনে বাংলাদেশ কম্বোডিয়া অভিজ্ঞতা বিনিময় কর্মশালায় এই অভিমত জানান তারা। কর্মশালায় বক্তারা বলেন, এশীয় দেশগুলোর অভিজ্ঞতা বিনিময়, অনুশীলন এবং জ্ঞানভিত্তিক কর্মসূচি গ্রহণ জরুরি। এ বিষয়ে শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিতের দাবি জানান বক্তারা। কর্মশালায় মূল বক্তব্য উপস্থাপন করেন ওশি ফাউন্ডেশনের সমন্বয়কারী AR চৌধুরী রিপন। ফাউন্ডেশনের ভাইস চেয়ারপারসন ডক্টর SM মোর্শেদের সঞ্চালনায় কর্মশালায় বাংলাদেশ ও কম্বোডিয়ার 30 জন শ্রমিক প্রতিনিধি অংশগ্রহণ করেন। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা 8 দিন ছুটি শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম চালু হয়েছে। এতে ফিরেছে বন্দরের কর্মচঞ্চলতা। ছুটির মধ্যেও স্বাভাবিক ছিল হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার। বিষয়টি জানিয়েছেন হিলি স্থলবন্দরে আমদানি রপ্তানিকারক সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান। তিনি জানান, 14 জুন থেকে 21 জুন পর্যন্ত হিলি স্থলবন্দরে আমদানি রপ্তানি বন্ধ ছিল। সংবাদে আবারও নিচ্ছে বিরতি। আর বিরতির পর আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। এবারে খেলার খবর।